আস্তে আস্তে আটিয়ে আগে দেখি আটিয়ে প্লেট করে কি দেখো না उठो रहा আমি আজকে অনুষ্ঠানে এখন একটু গান মনে যায় আগুন জ্বালে মনে আমি তো ছিলাম একা পেয়েছি তার দেখা দিনে রাতে আমার মনে দর যায় রে দিনে রাতে আমার মনে দর যায় রে আগুন জ্বালে মনে কে যায় কামিনা ডিজি আপনাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আছে মনে টাকা দিয়া চলা গেল গাছেতে পুতাইয়া বন্ধু তান্দিয়া চলো সরল মনে টাকা দিয়া চলা গেল গাছেতে পুতাইয়া বন্ধু তান্দিয়া চলো
উপস্থিত রয়েছেন প্রজন্ম ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত এনাইগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কৃতি ছাত্রছাত্রী ভাই বোনরা, আমি আমার বক্তব্যের শুরু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রজন্ম ছাত্র কল্যাণ পরিষদের প্রকাশনা উৎসব কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের মতো বিগত 5 বছর থেকে প্রজন্ম ছাত্র কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে তিনবার তাদের প্রকাশনা উৎসব অনুষ্ঠান করেছে। প্রজন্ম ছাত্র কল্যাণ পরিষদ থানাইঘাটের ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। সদস্য সিলেটগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র সুমনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি। হযরত শাহজালাল শাহপুরাণের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী থানাইঘাটের এই পূর্ণভূমিটি প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের একটি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে আমার মঞ্চে উপস্থিত আমার শিক্ষাগুরু, যার শিক্ষার ছায়া নিয়ে থানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার স্টুডেন্ট তাদের মেধার বিকশিত হয়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ে ট্রেনিং দিচ্ছে। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব সিরাজুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ছাত্রছাত্রী ভাই বন্ধুরা, বক্তব্যের শুরুতে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় অডিয়েন্স, আজকে আমরা এমন একটা মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদ হচ্ছে এমন একটি সংগঠন যেটা শুধু মেধাবী ছাত্রদের। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির অন্যতম সদস্য হারুনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দুইবারের চুরি হযরত শাহজালাল শাহপুরাণ শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী সিলেটের পূর্বাঞ্চল থানাইঘাটের অন্যতম ছাত্র কল্যাণ পরিষদ প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মেধাবী ছাত্রছাত্রীদের জিকে প্রাপ্তদের সংবর্ধনা এবং মরণোত্তর পদক এবং সাহিত্য পড়াশোনা উৎসবে মঞ্চ উপস্থিত আজকের সম্মানিত বিশেষ অতিথি, থানাইঘাটের মাটি এবং মানুষের প্রাণ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, থানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা জনাব প্রিন্সিপাল সিরাজুল ইসলাম স্যার, মঞ্চ উপস্থিত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি থানাইঘাট ডিগ্রি কলেজের ছাত্র সুকান্ত চক্রবর্তীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। উক্ত অনুষ্ঠানে প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত থানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব সিরাজুল ইসলাম সাহেব, উপস্থিত অ্যাডভোকেট মামুনুর রহমান, মামুনুর রশিদ, উপস্থিত থানাইঘাটের অন্যতম সাংবাদিক জনাব ইমরান সাহেব, উপস্থিত আমার থানাইঘাট ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী ভাই বন্ধুরা, উপস্থিত বিভিন্ন স্কুল বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং সুধীমণ্ডলী, বক্তব্য শুরুতে সবাইকে জানাই রজনীগন্ধা অভিনন্দন। ভাইরা আমার সুকান্ত চক্রবর্তীকে তার এই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, এখন তোমাদের সামনে মধ্যখানে একটি অত্যন্ত সুন্দর একটি দেশাত্মক গান পরিবেশন করবে। যে সমস্ত আমার
লইন আপনার সাইড লইন এর সাইডে ও সাইডে না ও সাইডে গিয়া আলে তোমার লাইট লইও না ও না ওদিকে সাইন না একটু হ্যালো একটু ওদিকে সাইন এন্ডে 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 ওদিকে ঘুরেন একটু ওকে ঠিক আছে সম্মানিত সুধী সমাবেশ কালীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী তরুণ কর্মশিল্পী এবং পরিচালনায় রয়েছেন কালীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক স্যার বজমুল রায়। একটু মিসলাম আমি ঘুরাই মিসলাম আলে
আমি বুঝতে পারতেছি আপনাদের বক্তব্য শোনার বেশি ধৈর্য নেই। আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত প্রধান প্রতিবাদ প্রদান পরিষদের পক্ষ থেকে আমরা 11টায় 11:30টায় প্রোগ্রাম শুরু করার কথা ছিল, কিন্তু শুরু করতে পারিনি। আবারও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত পৃষ্ঠপোষক বৃন্দদেরকে, বিশেষ করে এই যে মাসিদুর রহমান বুলবুল ভাই সহ আমাদের আরো অনেক পৃষ্ঠপোষক রয়েছেন যাদের এই পৃষ্ঠপোষক হয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। সবশেষে ধন্যবাদ জানাচ্ছি সুধীজনদেরকে, যে সকল সুধীজনদের অনুপ্রেরণায় আমাদের অনুষ্ঠান
15 ঘন্টা, যা জীবনের কর্ম সময়ের 5 ভাগের 1 ভাগ। সুতরাং কর্মের তুলনায় জীবনের পরিধি খুবই কম। তাই আমাদের প্রতিটি মুহূর্তকে অত্যন্ত হিসাব করে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর জন্য চাই একটি পরিকল্পিত রুটিন ও গোছালো জীবন। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু তা কখন থেকে? অবশ্যই এখন থেকে, কেননা প্রবাদে আছে সময়ের 1 ফুট ও সময়ের 10 ফুট। আর জীবনে বড় কিছু করতে হলে এখনই শুরু করতে হবে। নেপোলিয়ন ইতালি জয় করেছিলেন মাত্র 25 বছর বয়সে। আইনস্টাইন 16 বছর বয়সে আপেক্ষিক মতবাদ দিয়ে প্রথম চিন্তা শুরু করেছিলেন, যা 26 বছর পরে প্রমাণ করেছিলেন। 1935 সালে নিখিল বঙ্গ মুসলিম ছাত্র সম্মেলনে 10ম শ্রেণীর ছাত্র 14 বছরের যে বালকটি তার 20-25 মিনিটের ভাষণে সকল জাজরেল বক্তাকে মাত করে দিয়েছিল, তিনি 37 বছর পরে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বিচারপতি হয়েছিলেন। সংগ্রামী বন্ধুগণ, এই অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য যারা অর্থ, মেধা এবং আমাদেরকে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, যারা সকাল থেকে পরিশ্রম করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, অতিথিবৃন্দ থেকে শুরু করে আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বড় ভাই আনোয়ারুল হককে ওনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী সমাবেশ পর্বের সম্মানিত স্পন্সর শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব আশিকুর রহমান বুলবুল। শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব আশিকুর রহমান বুলবুল। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রজন্ম প্রতিভা ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন, সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপস্থিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বৃহত্তম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কানাইঘাট উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব লুৎফুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন, কানাইঘাট ডিগ্রি কলেজের সুনামধন্য প্রিন্সিপাল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব সিরাজুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন, শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ সম্মুখে উপস্থিত আমার প্রাণপ্রিয় আজকের সংবর্ধিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আমি নিজেকে আনন্দবোধ মনে করছি হযরত মুশাহিদ বেগমপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত আব্দুর রহিম চড়িপাড়ি রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত কানাইঘাটে আজকে একটি সামাজিক সংগঠন বিগত 5 বছর যাবৎ কানাইঘাটের শিক্ষা সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজ তারা 5 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন করেছে, যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। উপস্থিত শিক্ষার্থী ভাই বোনেরা, আমি বিশ্বাস করি যদি একটি আদর্শ সমাজ গঠন করতে হয়, সর্বপ্রথমই তার প্রয়োজন
বেয়াদবি হচ্ছে, বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে। আমার বক্তব্য শেষ করে নিচ্ছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠান স্বপ্নিল রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি আগামী 26 তারিখ আমি যুক্তরাজ্য সফরে যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে গিয়েও বিভিন্ন অনুষ্ঠানে আমি যোগদান করব। যেখানেই যাব আপনাদের কথা বলবো ইনশাআল্লাহ। কানাইঘাটের মাটি, মানুষের সন্তানদের, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, শিক্ষক মন্ডলের সবার কথা বলবো। আপনারা সতর্ক হয়ে কাজ করেন। এই সমাজ, এই দেশ, এই জাতির জন্য আপনাই হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। সংগ্রামী বন্ধুগণ আমার, আগামী দিনের রাজপথে দেখা হবে এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যের কারণে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জনাব এমএম আশিকুর রহমান বুলবুলকে ওনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের কালীঘাট উপজেলার সহকারী পূর্ব অফিসার শ্রদ্ধাভাজন জনাব রেজাই রাফিক সরকার, জনাব ডাক্তার মুজাম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইকবাল হোসেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি জনাব নজরুদ্দিন প্রধান। পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা, বক্তব্যের শুরুতে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই সভায় আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি, যেহেতু বিগত 5-5টি বছর যাবৎ এই প্রজন্ম স্বাস্থ্য কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে। আজকের এই প্রজন্ম স্বাস্থ্য কল্যাণ পরিষদের অনুষ্ঠানে যোগদান করে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। প্রিয় উপস্থিতি, প্রজন্ম স্বাস্থ্য কল্যাণ পরিষদ কর্তৃক আজকের এই আয়োজন করতে যারা সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আহ্বান করছি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা যুবলীগের প্রভাবশালী সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল হাকিম শামীম। শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল হাকিম শামীম। এর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এসএসসি এবং এইচএসসিতে উত্তীর্ণ এর সম্বর্ধনা অনুষ্ঠান এবং প্রকাশনা উৎসবের স্নেহভাজন সভাপতি, উপস্থিত আজকের অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন স্কুল থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, উপস্থিত যুবক এবং এলাকার
দিয়েছেন, আমিও তাতে একমত এবং আমাদের কিছুটা আলাপ আলোচনা হয়েছিল সভাপতি সাহেবের সাথে। আমি কানাইঘাটের বিত্তবান ব্যক্তিদের কাছে আমি বিহাফ অফ প্রজনন প্রতিভার পক্ষ থেকে এই দাওয়াত করছি, উৎসাহিত করছি যে আপনারা এগিয়ে আসুন। ওরা আমাদেরই ছোট ভাই, ওরা আমাদেরই এলাকার, আমাদেরই উপজেলার, ওদেরকে উৎসাহ দিন, ওদের আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করে দিন। যদি কমিটি একমত হয়, টুকটাক আমারও আলাপ হয়েছিল, তাহলে আমি এই ঘোষণা দিতে যাচ্ছি যে কানাইঘাটের যত বিত্তবান ব্যক্তি আছেন আপনাদের চিত্ত খুলে ধরুন এবং ওনাদেরকে আজীবন সদস্য ওনারা যদি নিতে ইচ্ছুক হন তাহলে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা আজীবন সদস্যের ওয়াদা করে করলাম। নেক্সট আমি এইটাই বলবো দীর্ঘায়িত না করে যে 1971-এর পর থেকে আমরা পেয়েছি একটি স্বাধীন সুন্দর বাংলাদেশ, যেখানে আমরা গর্ব করে বেঁচে আছি। প্রবাসেও আমরা গর্ব করে we are Bengali, my nationality is Bengali, I am speaking Bengali, my mother language is Bengali আমরা বলে থাকি এবং সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমরা গর্বিত আমাদের ভাষা নিয়ে, আমাদের স্বাধীন এই ভূখণ্ড নিয়ে। তবে একটি কথাই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি বলবো যে বিগত এত বছর থেকে আমরা আমাদের পূর্বপুরুষেরা, সিনিয়র সিটিজেনরা প্রাণের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে তাদের প্রাণ দিয়েছেন দেশকে রক্ষা করার জন্য। সত্যি আমরা দেশ পেয়েছি, কিন্তু যে আশা নিয়ে দেশকে আমরা স্বাধীন করেছিলাম আমার মনে হয় অনেকটুকু বাকি রয়ে গেছে। যেমন আমরা চেয়েছি একটা শিক্ষিত এবং সভ্য জাতি, যেখানে কর্মস্থান থাকবে, যেখানে আমাদের খেটে খাওয়া মানুষগুলো তাদের কাজের বিনিময়ে খাদ্য পাবে, যেখানে শিক্ষিত সমাজেরা তাদের উপযুক্ত জব পাবে। সেটা একমাত্র সম্ভব এই প্রজনন ফিউচার জেনারেশন স্টুডেন্টদের কাছ থেকে। তারা ক্রিয়েট করবে, তারা আগে বাড়বে। আমি এইটাই তোমাদের কাছে আশা করব যে তোমরা অ্যাটলিস্ট, আমি তো উইশ করতেছি সমস্ত বাংলাদেশের মানুষ আমরা শিক্ষিত হই, আগে বাড়ি, কিন্তু আজকে আমি কানাইঘাট উপজেলাতে দাঁড়িয়ে আছি, আমি তোমাদেরকে এই কথা বলবো যে প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা যদি তোমাদের পরিবারের ভাই বোনদেরকে এক এক করে শিক্ষায় শিক্ষিত করার, সুশিক্ষায় শিক্ষিত করার সেই ডিটারমিনেশন তোমাদের মধ্যে থাকে, তাইলে এক এক করে মহল্লা, গ্রাম, আত্মীয় স্বজন পুরাই উপজেলাই হয়ে যাবে শিক্ষিত, শিক্ষায় শিক্ষিত। এই আশা ব্যক্ত করে এবং প্রজনন প্রতিভা দীর্ঘদিন বেঁচে থাকুক, তাদের মহৎ কাজ আরো মহৎ হোক। থ্যাংক ইউ। আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, যিনি এই প্রথম স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে আমাদের এই অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন। আমাদের এই প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের ফান্ডে আজীবন সদস্য হিসাবে উনি 20,000 টাকা অনুদান দিয়েছেন। সেজন্য আমরা প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা একদম শেষ পর্যায়ে চলে 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাসুদ আহমেদ। জনাব মাসুদ আহমেদ। প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত আজকের এই ৫ম বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানের আমার পরম স্নেহভাজন এই প্রজন্ম ছাত্র কল্যাণ প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের এক্সিকিউটিভ কমিটির সভাপতি ফয়সাল আহমদ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানস্থলে আসতে পারেননি, সরকারি কাজ থাকায়। বিশেষ অতিথি এই সিলেটের সর্বোচ্চ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আতিউল্লাহ সাহেব, উপস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, উপস্থিত কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব সিরাজুল ইসলাম সাহেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব লুৎফুর রহমান সাহেব, এখানে উপস্থিত আমার এক ভাই ডাক্তার মুজিবুল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন এবং আরেক যুব সংগঠক উদীয়মান শিল্পপতি আমার সামনে বসা বুলবুল সহ এখানে
বক্তব্যের শুরুতেই আমি আমার ইউনিয়ন ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আজকে অত্যন্ত আনন্দ লাগতেছে। আমি এবং আমার সহকর্মী আমার বন্ধু অ্যাডভোকেট মামুন গল্প করছিলাম যে আজ থেকে ১৯ বছর আগে এভাবে এই পরিষদ, এই টিডিসি হল উপচে পড়া ছাত্রছাত্রীদের ঢল নেমেছিল। আজকে মনে পড়ে সেই ১৯ বছর ১৯৯০ সনের এমনি দিনেই আমরা এখানে অনেকে উপস্থিত ছিলেন। এখানে আমার কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব উপস্থিত ছিলেন, আরো আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সেই দিন এই হলেই আমরা কানাইঘাট মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই সংগঠনের নাম ছিল কানাইঘাট ছাত্র কল্যাণ পরিষদ। আর সেই কানাইঘাট ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম আমি, মাসুদ আহমদ, এবং সভাপতি ছিলেন আব্দুল হাই। আমরা সেখানেই এই সংগঠনের মাধ্যমেই আমরা কানাইঘাট মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম সকলের সহযোগিতার মাধ্যমে। আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে কানাইঘাট ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়েছে। এইভাবে অনেক ছাত্র সংগঠন গজিয়েছিল। আমার মনে পড়ে জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদের আগের, আমিও জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। আমাদের জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদের সঙ্গীত ছিল। এখনো মনে পড়ে আমাদের যে সঙ্গীতটি ছিল, আমাদের লক্ষ্য জৈন্তার ঐক্য, নিজ নিজ ভাগ্য গরিব বিশুদ্ধ, এই মূল মন্ত্রে মোরা উদ্বুদ্ধ, বিল ভরা মৎস্য, মাঠ ভরা শস্য, যার এত সম্পদ, কেন পশ্চাৎপদ, প্রগতির যুগে আজ মোরা অবরুদ্ধ। আমরা জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদ করে জৈন্তা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করেছিলাম। এই এলাকার মানুষের জৈন্তা মহাবিদ্যালয় হয়েছিল কানাইঘাট ডিগ্রি কলেজের আগে। আমি মনে করেছিলাম যে জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদ, কানাইঘাট ছাত্র কল্যাণ পরিষদ, শিক্ষা ও সাংস্কৃতিক সংঘ, শিক্ষা ও সাংস্কৃতিক হলের এই হলে আজকে স্থান সংকুলান হচ্ছে না। আমরা অত্যন্ত আশান্বিত হয়েছি যে অরাজনৈতিক ছাত্র সংগঠন আজকে বিলীন হতে যাচ্ছে। সব কিছুতেই দেখা যায় রাজনীতির ছত্রছায়া। এই ধরনের সব দলের মিলিত, সব দলের ছাত্র সংগঠনের মিলিত যে ইয়েটা ছিল, অরাজনৈতিক ফোরাম ছিল, সেই অরাজনৈতিক ফোরাম আমরা আজকে হারাতে বসেছি। আজকে আশান্বিত হয়েছি প্রজন্ম ছাত্র কল্যাণ পরিষদ আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে আজকে আমরা সকল মতের মানুষকে নিয়ে, সকল সংগঠনের মানুষকে নিয়ে আমরা এক, আমরা অভিন্ন। আমি এই সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য সেখানেই শেষ করতে চাই, কারণ আপনারা সবাই অত্যন্ত টায়ার্ড হয়ে গেছেন। আর বিশেষ করে আমাদের প্রধান অতিথি মহোদয় এ পর্যন্ত আসতে সময় লাগবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই সংগঠনকে আপনারা সবাই মিলিতভাবে আমরা যেভাবে আমাদের ডোনাররা এগিয়ে এসেছেন, আমি আশা করব এই সংগঠন বিলীন হবে না। এই সংগঠনের যাত্রা, এই সংগঠনের মতো সংগঠন থাকলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হতে আর সময় লাগবে না। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ করতে হলে ডিজিটাল মানুষের প্রয়োজন। আর এই ডিজিটাল সংগঠন হবে প্রতিভা কল্যাণ ছাত্র কল্যাণ পরিষদ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের ৫ম বর্ষপূর্তি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা, শ্রেষ্ঠ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পদক, মরণোত্তর সাহিত্য ও গবেষণা পদক এবং প্রজন্ম প্রতিভা প্রকাশনা উৎসবের বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার বিভিন্ন বিদ্যালয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই রৌদ্রোজ্জ্বল দিনে এই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম তবে দর্শক হিসাবে, আর আজকে আমি সংগঠিত হচ্ছি। সত্যিই খুব আনন্দ লাগছে যে আমারও ইচ্ছা ছিল আগে যে আমিও যদি এরকম একটি অনুষ্ঠানে সংগঠিত হতে পারতাম। সত্যি প্রজন্ম প্রতিভা একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে সবাই যেভাবে ছাত্রছাত্রীকে উৎসাহ প্রদান করে, আমি সত্যি বলতে গিয়ে গত 2 বছর ধরে খুব উৎসাহিত ছিলাম যে আমিও যদি এই পুরস্কারটি পেতাম। আমি আশা করছি আমার মতো অন্য সবাইও এভাবে উৎসাহিত হবে যে পুরস্কার পাওয়ার জন্য। তো আমরা আজকে যারা জিপিএ 5 পেয়েছি তার মধ্যে অল্প সংখ্যক উপস্থিত আছি, বাকি তারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি, তারা অনেক দুঃখ প্রকাশ করছে উপস্থিত হতে পারেনি। তো আমরা তাদেরকে তো গল্প শোনাবো, বুঝতেই পারছি তারা খুব হিংসা লাগবে, কারণ এত সুন্দর একটি অনুষ্ঠানে তারা উপস্থিত হতে পারেনি। আর প্রজন্ম প্রতিভার সকল আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানের জন্য, আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য এবং তাদের এই অনুষ্ঠানের জন্য তারা প্রশংসার দাবি রাখেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমরা শেষ করছি। ধন্যবাদ নিশান্ত তাজুম চৌধুরী বন্যাকে তার এই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত
বিশেষ অতিথি ছোট ভাই সভাপতি, উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, শিক্ষার প্রতি আগ্রহ করার জন্য তারা যে উৎসাহিত করতেছেন, উৎসাহ দান করতেছেন, এই জন্য আমি কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, কানাইঘাটের পক্ষ থেকে এই প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। একটি কথা আজকে আমরা সত্যিকার ভাবে প্রত্যেকেই অনুধাবন করতে পেরেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো দেশ, কোনো সমাজ, কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি উন্নতি লাভ করতে পারে না। একজন মানুষ যেমন মেরুদণ্ডবিহীন দাঁড়াইতে পারে না, ঠিক তদ্রুপ শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো দেশ দাঁড়াইতেই পারে না, উন্নত হতে পারে না। আজকে আমরা পত্রপত্রিকা দেখতেছি যে শুধু এই প্রাকৃতিক সম্পদে ভরপুর এই মিডিল ইস্টের সৌদি আরব, কুয়েতের মতো দেশ, তারাও আজকে অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে যে হয়তো আমাদের সম্পদ একদিন শেষ হয়ে যাবে, তখন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে শিক্ষার প্রয়োজন। আজকে সৌদি আরব, কুয়েত, দুবাই, কাতার, আমান, ওমান, মিডিল ইস্টের প্রত্যেক দেশেই আজকে শিক্ষার জন্য পাগল হয়ে গিয়েছে। তারাও স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করতেছে। বিভিন্ন বিদেশ থেকে মেধাবী শিক্ষকদেরকে নিয়ে তারা দেশের এলাকার, তারার এলাকার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আজকে তারাও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তারই সাথে সাথে আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকার মতো, বিভিন্ন উপজেলার মতো, আমার কানাইঘাট উপজেলার বর্তমান ছাত্রছাত্রী ভাই বোনেরা যেভাবে উদ্যোগ নিয়ে এই কানাইঘাট উপজেলায় সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, এই কানাইঘাটকে উন্নত করার জন্য, এই কানাইঘাট থেকে দুর্নীতি মুক্ত একটি কানাইঘাট উপহার দেওয়ার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের সাথে আমি একত্রতা ঘোষণা করে এই সংগঠনের ভবিষ্যৎ উজ্জ্বল সাফল্য কামনা করে, আপনাদের কষ্ট হচ্ছে সকাল থেকে অতিথিদের অপেক্ষায় আপনারা এত ধৈর্য সহকারে বসে আছেন, সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আপনাদের কষ্টের প্রতি লক্ষ্য করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী সমাবেশ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি আমাদের কানাইঘাট উপজেলার সম্মানিত সহকারী ভূমি অফিসার শ্রদ্ধাবাদন জনাব রেজাই রাফিন সরকার। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রজন্ম প্রতিভা এটা একটা চমৎকার আয়োজন করেছে আজকে এখানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ অতিথিগণ। সবচেয়ে বড় কথা, এখানে উপস্থিত আছে কানাইঘাটের সম্ভাবনাময়ী ছাত্রছাত্রীবৃন্দ। এবং আজকের এই অনুষ্ঠানের সাথে যে দুইটা দল সম্পৃক্ত, একটা হচ্ছে ছাত্রছাত্রী, আর এই ছাত্রছাত্রীদের কীভাবে দিক নির্দেশনা দিতে হবে তাদের অভিভাবকেরা। তো এই ধরনের একটা অনুষ্ঠানে আমি কিছু বলতে পেরে সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনুষ্ঠানের আয়োজকদের। প্রজন্ম প্রতিভা এর ভিতরে আমি আজকের অনুষ্ঠানটা সকালের শুরু থেকে এটাকে মোটামুটি পর্যবেক্ষণ করেছি, দেখেছি এই অনুষ্ঠানটা কি হচ্ছে। এর ভিতরে আমি সত্যি একটা সুপ্ত শক্তি দেখতে পাচ্ছি, যে শক্তি আমাদের দেশকে, আমাদের কানাইঘাটের মতো একটা প্রত্যন্ত অঞ্চলকে পরিবর্তন করে দেওয়ার মতো শক্তি রাখে। আমাদের দক্ষিণ বাণীগ্রামের চেয়ারম্যান সাহেব বললেন যে ডিজিটাল বাংলাদেশের কথা বললেন। তো আমাদের এই ধরনের একটা প্রতিষ্ঠান কিভাবে ডিজিটাল বাংলাদেশের প্রতিকৃত হতে পারে, তার সেই সম্পর্কে আমি দু একটা কথাই শুধু বলবো। এছাড়া দীর্ঘ কোনো বক্তব্য দিয়ে আপনাদের বিরক্ত করার আশা রাখি না। আজকে এখানে আমরা যে কথাগুলি শুনছি, এটা সবাই সর্বসম্মতভাবে একমত হব, এইগুলি সবগুলি জ্ঞানগর্ভ কথা। এই কথাগুলি যা শুনছি সবাই উপকৃত হচ্ছি। সেই সাথে এটা স্বীকার করবো, তাহলে কানাইঘাট উপজেলার 2 লক্ষ অধিবাসী যদি এই কথাগুলি শুনতে পারত, এটাই তাদের শিক্ষা। এখানকার কথাগুলি তাদের এডুকেশন, এটাই শিক্ষা। এর ভিতর দিয়ে মানুষ শিক্ষিত হবে। সেটা কিভাবে শোনানো যায়, সেটা আমাদের এই সীমিত সম্পদের মধ্যে কিভাবে শোনানো যায়, সেটা আমাদের চিন্তা করতে হবে, এবং সেই জিনিসটাও সম্ভব। আমাদের এই কানাইঘাট উপজেলার
2 লক্ষ অধিবাসী আছে, এর ভেতরে 1 লক্ষ মানুষের হাতে 1 লক্ষ না হলেও 60 থেকে 70 হাজার মানুষের কাছে মোবাইল আছে। এই শুধু মোবাইল দিয়ে তাকে ডিজিটাল করে দেওয়া সম্ভব। তাদের এই প্রত্যেকটা মোবাইলের ভেতরে একটা রেডিও আছে, এফএম রেডিও আছে। সেই রেডিওটা শোনার জন্য শুধু তার ওই হ্যান্ডসফ্রি লাগানোর জন্য যে জ্যাকটা লাগাতে হয়, এই জ্যাকটা লাগালেই সে তার রেডিওটা শুনতে পারে। কিন্তু কানাইঘাটে সেটা শুনতে পারবে না, অন্য কোনো উপজেলায় সেটা শুনতে পারবে না, সিলেটে শুনতে পারবে, রেডিও ফুর্তি শুনতে পারবে সিলেটে। এটার জন্য সরকারের একটা নীতিমালা শুধু প্রয়োজন। এই ধরনের প্রজন্ম প্রতিভা, এই ধরনের প্রতিষ্ঠানগুলি যদি সরকারের কাছে এই ধরনের আবেদন করে যে আমরা এফএম রেডিও সমস্ত উপজেলায় এফএম রেডিও চালাবো, তারা আজকে যে এখানে কথাগুলি বলছে, এই কথাগুলি যদি রেডিওতে সেই মূলাতে ধরে শুনতে পারতো, তাহলে সে শিক্ষিত হতো কি হতো না, এটা যদি আমরা নিজের কাছে প্রশ্ন করি সেটাই দেখতে পারবো। আর রেডিও পরিচালনা করা কোটি টাকার বিষয় না। আজকে আপনারা নোকিয়া N86 এর কথা শুনেছেন, ওই শুধু একটা মোবাইল দিয়ে আমি এখান থেকে যদি সেই একটা গান প্লে করি, এখানে যতজন আছে সবাই সেটা এফএম রেডিওতে শুনতে পারবে। তার মানে একটা ছোট্ট মোবাইলে যদি রেডিও দিয়ে দেওয়া যায়, তাহলে সমস্ত উপজেলাকে 400 স্কয়ার কিলোমিটার জায়গাকে রেডিও দিয়ে আমাদের কথাগুলি শোনানো সত্যিই কঠিন না। কানাইঘাটে ডিজিটাল ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। আমি এই তথ্যটা যখন ইন্টারনেটে শেয়ার করেছিলাম, অনেকে এটা তাচ্ছিল্য করেছিল, হেসেছিল। আমি তখন বলেছিলাম না, এটা ডিজিটাল ফুটবল টুর্নামেন্ট ভেরি ইজিলি হতে পারে, আমাদের সম্পদের ভেতরে হতে পারে। আমরা এখানে যদি একজন মাইক্রোফোন দিয়ে বলে যে এখন গোলকিপার বলটা ছেড়ে দিয়েছেন, মোলাকুল থেকে যদি আরেকটা লোক মোবাইলে শুনতে পারে, এটাই তো ডিজিটাল বাংলাদেশ, এটাই তো আমরা চাচ্ছি। আমরা মানুষের কাছে যোগাযোগ করতে যাচ্ছি, আমাদের তথ্যগুলি যোগাযোগ করতে যাচ্ছি। এই যোগাযোগগুলি অবশ্যই আমাদের সম্পদের জন্য পারছি না, এটা আমি কোনোদিন স্বীকার করব না। শুধুমাত্র পারছি না আমাদের নীতিমালার জন্য। আমাদের দেশে একটা রেডিওর নীতিমালা আছে, রেডিও নীতিমালা আছে। সেই নীতিমালায় আমি কানাইঘাটে একটা রেডিও চালাতে পারবো, কিন্তু আমার এরিয়া হবে 18 স্কয়ার কিলোমিটার। কিন্তু সেটা যদি আমাকে 400 স্কয়ার কিলোমিটার, এই ধরনের প্রতিষ্ঠান আছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলি আমাদের দেশে প্রত্যেক উপজেলাতে এফএম রেডিও পরিচালনা করবে। তারা সারা উপজেলার লোকের সাথে কথা বলবে। দিস ইজ আওয়ার ডিজিটাল বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের এই প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের অন্যতম নীতি নির্ধারক, এই প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের বিগত অনুষ্ঠানগুলিতে যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের এই কানাইঘাটের তরুণ মেধাবী ছাত্র সমাজকে অনুপ্রাণিত করেছেন, বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ রাজিক মিয়া। প্রজন্ম প্রতিভা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট বরেণ্য শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ, প্রশাসক এবং আমার সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি, অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অত্র অঞ্চলের আমার প্রাণপ্রিয় সূর্য সারথী শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, এই অনুষ্ঠানে আসলে একটা মনস্তাত্ত্বিক সংঘর্ষ চলে, কম্পিটিশন চলে, যেটা আমি রিয়েলাইজ করি। আপনারা অপেক্ষায় থাকেন যে কিছু মেহমান আসবেন, তাদেরকে দেখবো এবং শুনবো। আর আমরাও এই আশা নিয়ে আসি যে কানাইঘাট অঞ্চলের ভালো ভালো মানুষগুলোর কথা শুনবো এবং দেখবো। কিন্তু নানাবিধ ইভেন্টের কারণে বা সময় অপচয় হয়ে যাওয়ার কারণে আমাদের কারো মনের সেই আশাটা আসলে পূরণ হয় না। আপনারা যেমন সেই সকাল থেকে বা কয়েকদিন পূর্ব থেকেই প্রতীক্ষায় আছেন যে এখানে একটা অনুষ্ঠান হবে, সম্মানিত অতিথিবৃন্দ আসবেন। আমরাও যখন প্রোগ্রামের দাওয়াত পাই তখন থেকে আমরাও প্রতীক্ষায় থাকি যে আমরা কানাইঘাটে যাব এবং সেখানে সুন্দর সুন্দর মানুষগুলোকে, প্রতিভাবান মানুষগুলোকে দেখব। বুঝছিলেন, বক্তব্য সংক্ষিপ্ত করে নিতে। শুরুতে একটা গান হয়েছিল, স্বাগতম হে অতিথি। ভালো
কোথায়, ভালোই লেগেছে। আমাদের পক্ষ থেকেও যদি এরকম আরেকটা কোরাস আমরা গাইতে পারতাম, স্বাগতম হে শিক্ষার্থী, তাহলে মনে হয় আরো ভালো লাগতো আমার কাছে। স্বাভাবিকভাবে আপনারা শিক্ষার্থী যারা, তারা আমাদের চেয়ে গানে পারদর্শী বলেই আমি কাব্যে এবং গানে না বলে গদ্যের ভাষায় বলছি, স্বাগতম হে শিক্ষার্থী। আর আজকের অনুষ্ঠানের যারা আয়োজন করেছে, এই বিষয়ে যদি আমি বলি, এটার প্রয়োজনীয়তাটা কি? এটার প্রয়োজনীয়তা শুধু অনুষ্ঠানে এসে একটা পদক নেয়া, একটু লাঞ্চ করা বা লাঞ্চ প্যাকেট নেয়া, এটা কি সেটার মধ্যেই? তার চেয়েও আরো গভীরে এইরকম সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। এখানে যারা আমরা সিনিয়র রয়েছি, আমরা প্রত্যেকেই একটা জিনিস জানি যে পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যে বাবা মা হওয়ার আগেই অথবা পরে এই চিন্তা করে না যে আমার সন্তান যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। প্রত্যেক বাবা মা স্বপ্ন দেখে আমার যা সন্তানটা হবে এবং হয়েছে সে যেন উচ্চ শিক্ষিত হয়, সে যেন সমাজের গণ্যমান্য সম্মানিত একজন ব্যক্তি হয়, সে যেন একটা সম্মানিত জীবনের অধিকারী হয়, একটা কোয়ালিটি লাইফ যাতে সে লিড করে। তাহলে এই ব্যাপারে আমরা কারোই কোনো সন্দেহ করার অবকাশ নেই যে কোনো বাবা মা তার সন্তান শিক্ষিত হোক না এটা চায় না। ইভেন নিষিদ্ধ পল্লীতেও যেসব বাবা মা রয়েছে, তারাও কিন্তু স্বপ্ন দেখে চেষ্টা করে আমার সন্তান যেন আলোকিত সমাজের একজন মানুষ হয়। তারপরেও প্রশ্ন থেকে যায়, সবাই এরকম একটা স্বপ্ন আন্তরিকভাবে দেখার পরেও আজকে শুধু সাক্ষরতা 50 থেকে 52% বেশি নয়। আমি যখন ক্লাস 1-এ ছিলাম, আমার ক্লাসমেট হিসেবে প্রায় 100 বন্ধু ছিল, কমপক্ষে 100 জন স্টুডেন্ট ছিল তখন প্রাইমারি স্কুলে। এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে আপনার এত বন্ধু থেকে গ্রাজুয়েট হয়েছে কয়জন, উত্তর পাবেন দাঁড়িয়ে কথা বলছে আর একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। তাহলে আবার চিন্তা করেন মানুষের অকালে তার স্বপ্ন ঝরে যাওয়ার হারটা কতটুকু। টাকা আছে, পয়সা আছে, আর সিলেটে তো স্থায়ীভাবে লক্ষ্মীর বসবাস, এটা আপনারা জানেন। তারপরে ওই শিক্ষা নাই কেন, জোরে পড়া হয় কেন? তার প্রধান এবং প্রধানতম যে কারণটা হচ্ছে সমাজ। যে সমাজে আপনি বেড়ে উঠছেন, সেই সমাজ, আপনার পরিবেশ, আপনার গার্ডিয়ান, অভিভাবক কতটুকু আপনাকে এনকারেজ করছে, শিক্ষিত মানুষকে কতটুকু মূল্যায়ন করছে, সেটার উপরে নির্ভর করবে আপনি শিক্ষিত হবেন কি হবেন না। আমি এর আগের অনুষ্ঠানেও বলেছিলাম যে লন্ডন ফেরত একটা ছেলে এসে যদি রাস্তাঘাটে ন্যাংটাও হাঁটে, তাহলে তাকে সবাই গুরুত্ব দেয়, কারণ সে লন্ডন, সম্ভাব্য লন্ডনী বর, লন্ডনী কন্যা, তার মূল্য অনেক বেশি। আমাদের সিলেটের একটা স্টুডেন্ট যখন ক্লাসে যায়, তাকিয়ে তাকে তার শিক্ষকের দিকে, মন আছে তার খালাতো বোনের মধ্যে, কবে উনি আসবেন লন্ডন থেকে, এয়ারপোর্টে কবে আসবে, তার পড়ালেখা কিভাবে হবে। আপনার সমাজ আপনাকে হেল্প করছে না। নানি স্বপ্ন দেখে আমার একটা নাতিন জন্ম নিয়েছে, আল্লাহ যেন আমার ওই নাতির সাথে একটা লন্ডন আমেরিকা প্রবাসী নাতির সাথে পরম স্থায়ী বন্ধনে আবদ্ধ করে দেয়। নানি এই স্বপ্ন দেখে এই সিলেট অঞ্চলের মানুষের। এইখান থেকে আপনাদের মতো এত প্রতিভাবান কিভাবে বড় হয়ে উঠবে যদি না সমাজ আপনাকে কোঅপারেট করে। এই কোঅপারেশনের মূল্য এত বেশি, এত গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কাজটা প্রজন্ম প্রতিভার মতো সংগঠন করে যাচ্ছে। এই জন্য এই সংগঠনকে সহযোগিতা করা যদি ফরজ নাও হয়, আপনাদের ওয়াজিব হয়ে গেছে। এই সংগঠনটাকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা জানেন একটা সংগঠন যখন তারা অ্যারেঞ্জ করে, আজকে আমরা হয়তো আসছি, আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে,
যাওয়ার সময় একটা গিফট দেওয়া হবে, তারপরে নাস্তা তো করানোই হয়েছে, বক্তৃতা দিয়েছি। যারা অ্যারেঞ্জ করে এরকম একটা প্রোগ্রাম, এদের মানসিক সামাজিক কি যন্ত্রণার মধ্যে থাকতে হয়, একবার নিজেকে অর্গানাইজার ভাবেন তাহলে বুঝবেন এরকম একটা সংগঠন করতে গেলে একটা মানুষ কিভাবে তিলে 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 দগ্ধ হয়ে যায়। সমাজ বলে তার কোনো কাজ নাই। এই সমাজ কিন্তু একদিকে খুব সহায়ক, আর একদিকে বড়ই নিষ্ঠুর। একদিকে উৎসাহ দেয়, আর একদিকে আপনাকে প্রতিটা মুহূর্তে এই সমাজ তিলে তিলে মেরে ফেলে। একটা মানুষ সে সংগঠনে কাজ করে যাচ্ছে, কেউ বলতেছে খাইয়াতে কোনো কাজ নাই, ঘোরাফেরা করতেছে। আবার আরেকজন বলতেছে নেতা হয়ে গেছে, নেতা হওয়ার জন্য প্রোগ্রাম চালু করতেছে। আরেকজন বলতেছে এই তো এর কাছ থেকে 10 টাকা, ওর কাছ থেকে 20 টাকা, 1000, 2000 নিবেন, কিছু খরচ করবেন, কিছু পকেটে ঢুকাবেন। আর যদি পরের দিন একটা সুন্দর শার্ট কিনেই ফেলে নিজের টাকা দিয়ে, বলবে এটা তো ওই টাকা দিয়ে কিনছে। এত সব ঝুঁকি দিয়ে তার মান সম্মানের ঝুঁকি যে নিতে পারে কেবল এবং কেবল সেই সমাজ সেবায় আসতে পারে, আর কারো পক্ষে সম্ভব না। এই কাজটা প্রতিবার ভাইদেরকে আমি এটা বলি, আপনারা সেই উদাহরণটুকু মনে রাখেন। সমাজ আপনাদেরকে এনকারেজ করতে পারে, আবার ডিসকারেজও করতে পারে। সমাজ চাইলে আপনাকে প্রতিদান দিতে পারে, চাইলে নাও দিতে পারে। বাবা এবং ছেলে উঠে চলে যাচ্ছে, উঠ যেহেতু একটা, তখন বাবা চলে যাচ্ছে উঠে বসে, ছেলে রশি ধরে টানতেছে। কিছুদূর যাওয়ার পরে মানুষ বলতে যে কি বাবা, একটা সন্তান জন্ম দিয়েছে নিষ্ঠুরের মতো, সে উঠে যাচ্ছে আর ছেলে হেঁটে হেঁটে রশি টেনে যাচ্ছে। তখন সমাজের কথায় বাবার মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর বাবা নেমে গেল উঠতে, বললো বাবা তুই উঠ, সমাজ তো খারাপ বলতেছে। তখন ছেলে উঠে যাচ্ছে, বাবা রশি টেনে টেনে চলছে। তখন আরেক সমাজ বলতেছে কি বেয়াদব ছেলে, তার জন্মদাতা পিতা সে যাচ্ছে হেঁটে হেঁটে, আর ছেলে যাচ্ছে উঠের মধ্যে বসে। তখন ছেলে মানসিকভাবে আহত হয়ে গেল। আর কিছু দূর গেল, বললো বাবা আমি নেমে যাই। কি করা, আমি উঠলেও সমাজ নিন্দা করে, ছেলে উঠলেও নিন্দা করে, বাবা উঠলেও নিন্দা করে, আমরা কি করা, উঠ খালি যাক, আর আপনি সামনে আমি পিছনে হেঁটে হেঁটে যাই। আরো কত দূর গেছে, আরেক দল গাইছে, বললো দেখো কি ব্যাখ্যা গুলো, আল্লাহ মানুষের কত বুদ্ধি দিচ্ছে, কিন্তু এগুলো মাথায় ছেড়েও নাই। উটের জন্ম হয়েছে মানুষকে ক্যারি করার জন্য, তারা যাচ্ছে হেঁটে হেঁটে, আর উট যাচ্ছে খালি। এখন আপনি কোথায় পালাবেন বলেন এই সমাজের মধ্যে দাঁড়িয়ে? তাহলে সেই কথাটাই মেনে নিতে হয়, দ্য বেস্ট and the only consciousness of doing good is the satisfaction of having done it. The only reward of doing good is the satisfaction of having done it. ভালো কাজ করার একমাত্র রিওয়ার্ড হচ্ছে আমি ভালো কাজ করেছি, এই সন্তুষ্টি। এই সন্তুষ্টি যাদের আছে এরা এই সমাজ সেবায় নিজেকে নিয়োজিত হতে পারে, এবং এটা প্রজন্ম প্রতিভা করে যাচ্ছে। আপনারা অনেকেই স্বপ্ন দেখছেন যে আমরা পড়ালেখা করে বড় হতে চাই, সাথে সাথে আবার সংশয় আসছে। আর তো প্রত্যেক আমার তো ছাত্র ভালো না, আমি তো 10 নম্বর ছাত্র, আমি তো 12 নম্বর ছাত্র, অঙ্কে ফেল করেছি, ইংলিশে ফেল করেছি, আমার দ্বারা তো এত বড় কিছু সম্ভব না। একদিকে স্বপ্ন আছে, আর একদিকে আপনার প্রত্যাশা। আমার প্রচুর জ্ঞান, আমি জ্ঞান কাজে লাগাচ্ছি, বুঝছেন? তারপর এটা উপরে রাখলাম, আবার গেলাম, এদিকে আবার পড়ে গেছে, ডাইনিংয়ের চতুর্দিকে তুললাম, ওদের লুকিয়ে আছে। থার্ড টাইম আমি আবার সায়েন্সের ছাত্র ছিলাম, জ্ঞানের পাহাড়টা দেখে না। সায়েন্সের ছাত্র এগুলো জানি না, বাষ্প চাপ দিলে শক্তি আছে এটাতে টাকা দিয়ে ফেলে দেয়, এবং সায়েন্সের ভালো ছাত্র ছিলাম, রেজাল্ট ভালো হয়েছে। থার্ড টাইম গিয়ে যখন দেখি পড়ে গেছে, আমি এক দৌড় দিয়ে মাটিকে দাঁড়াইছি। আমি তখন 10-এর ছাত্র, এই ডাইনিং রুমে ভূত আছে, ভূত। তখন সিনিয়ররা আসছে, আমাদের নিয়ে আসছে। এটা সিলেট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিসের সামনে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞেস করছি, ভাই বিশ্ববিদ্যালয় কোথায়? আমরা তো স্কুল করে পড়তে বুঝে হচ্ছে 1-2টা বিল্ডিং আছে, একটা ঘন্টি ঝুলানো থাকবে, এটা একজনের ঘন্টি ঝুলাবে, মোটামুটি এতটুকু বড়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সমুদ্রের চেয়ে বড় লেক আছে, সেখানে ট্রাক চলে, বাস চলে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, এই কনসেপ্ট তো আমার মধ্যে ছিল না। এই অবস্থা থেকে একটা লোক যদি আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে আপনাদের এই জ্ঞান দেওয়ার সাহস করে, তাহলে যুক্তি কি বলে আপনাদের কতদূর যাওয়া উচিত?
আমি প্রমাণ করে দিলাম যে হতাশা হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। আপনারা যদি হতাশা করেন এটা হতাশা বিলাস। আচ্ছা সময় নেই একটু হতাশা করি, একটু চিন্তা করি। সবার মধ্যে সে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। ছাত্রী যারা আছেন আমাদের মঞ্চে দেখেন, আমাদের ম্যাডাম আসছেন, তিনি কিন্তু আপনাদের মতোই ছাত্রী, আপনাদের মতোই ছাত্রী। মনে করি না কোনো শিক্ষক যত দোয়া আল্লাহর কাছে করুক কোনোদিন এই দোয়া করবে আল্লাহ আমার সন্তানকে তুমি শিক্ষক বানাও, এই দোয়া করবে না। কোনো যুক্তি নাই। আজকে আমাদের শিক্ষক সমাজের অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশে এই অবস্থা। পৃথিবীর কোথাও নাই যে শিক্ষকরা এত অল্প বেতনে চাকরি করে, দুনিয়ার কোথাও এর নজির নাই, একমাত্র বাংলাদেশে। আমরা শুনেছি পলিসি মেকিং এ যখনই আলোচনা হয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন দিতে হবে, তখন আশেপাশে যারা কর্মকর্তা কর্মচারী থাকেন তারা এখানে বাদ সেজে বসে থাকেন যে আমরাও তো চাকরি করি, ওনাদের আলাদা বেতন কেন? এই মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনাকেও শিক্ষক, আপনাকেও তৈরি করে যে শিক্ষক, আপনার সন্তানের দায়িত্ব দিয়েছেন একজন শিক্ষকের হাতে। একটা অভাবগ্রস্ত বঞ্চিত শিক্ষক কিভাবে তার ছাত্রকে আশার বাণী শোনাবে? আমি এটার মধ্যে কোনো ফিলোসফি, কোনো যুক্তি খুঁজে পাই না। আপনি আমাকে সালাম দিচ্ছেন রিক্সা থামিয়ে, সাইকেল থামিয়ে, আর তাতেই শিক্ষক। আমরা মনে করি শিক্ষক একটা লোক জ্ঞানের কথা শোনাবে, তার পায়ে স্যান্ডেল থাকবে না, পেটে খাবার থাকবে না, আর তারা দেখা মাত্রই আমরা রিক্সা থেকে দাঁড়িয়ে সালাম দিয়ে দিব। শিক্ষক সাহেবের প্রতি আমাদের দায় দায়িত্ব শেষ। ওইসব প্রাগৈতিহাসিক অন্ধকার যুগের চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে। শিক্ষককে কনক্রিট ম্যাটেরিয়ালি তাকে সব সুযোগ সুবিধা দিয়ে যদি আপনি শ্রদ্ধা করেন, সেই শ্রদ্ধাই হবে ইফেক্টিভ শ্রদ্ধা। এই কাজটা আমাদের করতে হবে। এবং যতদিন পর্যন্ত একটা জাতির এডুকেশন সেক্টর ফ্লারিশ করেছে না, যতদিন পর্যন্ত এই সেক্টরটা সুসজ্জিত হয় নাই, এই সেক্টর ওয়েল প্রোভাইডেড হয় নাই, শিক্ষক সম্মানিত এবং সুযোগ সুবিধা প্রাপ্ত হবে না। যতই ডিজিটাল স্বপ্ন দেখেন, মহাপরিকল্পনা করেন, কল্পনা স্বপ্নে স্বপ্নেই থেকে যাবে। পৃথিবীর উন্নত জাতিগুলো তার প্রমাণ। আপনারা চেয়ে দেখেন, ইভেন আমার আফ্রিকার বন্ধুদের সাথে কথা হয়েছে, আমি ঢাকায় চাকরি করেছি আফ্রিকান টিচারদের সাথে, আমি দেখেছি আফ্রিকায় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন, যে বেতন পায় আমার একটা কলেজ শিক্ষক, ইউনিভার্সিটি শিক্ষক সেই বেতন পায় না, তার জন্য যে সুযোগ সুবিধা রয়ে গেছে। আবার এই জাতিকে আমরা একটা স্বনির্ভর জাতির স্বপ্ন দেখছি। এই স্বপ্ন দেখে কোনো লাভ নাই। যেখানে কাজ করার সেখানেই কাজ শুরু করতে হবে। আমার নিজের শিক্ষক, আজকে চোখের পানি আসে যে আমি মনে করি আমার বাবা মা জন্ম দিয়েছে আর ওই শিক্ষক আমাকে সৃষ্টি করেছে। সেই শিক্ষক যখন এসে বাস্তব উদাহরণ আমার কাছে বলে, বাবা তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাকে কিছু সাহায্য করো, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। প্রশংসাটা কিন্তু হয়েছে বাদশাহ সাহেবের। শিক্ষিত প্রজন্ম প্রতিবার আলোকিত সমাজের আহ্বানের কাছে তথাকথিত ভিলেজ পলিটিক্স ফেল মেরেছে, যার ফলে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে এসে দেখি এখানে সব দলের, সব মতের, সব শ্রেণীর চেয়ারম্যান সাহেবরা আসেন, মেম্বার সাহেবরা আসেন, সমাজসেবক যারা আমার বাইরের পলিটিক্সের সাথে সংযুক্ত আছে, তাদের রাজনৈতিক পরিচয় বক্তব্যকে পিছনে রেখে অত্যন্ত সুন্দর সর্বজন গ্রাহ্য বক্তব্য রাখেন। আমি সত্যি আপ্লুত। অনেক সংগঠন হয়েছে, হয় আবার চলে যায়, কিন্তু প্রজন্ম প্রতিভা এখনো টিকে আছে। প্রজন্ম প্রতিভার সাথে অনুষ্ঠানে যিনি একদিন আসছেন, যিনি 1 টাকা খরচ করেছেন, যিনি একটা কথা খরচ করেছেন, যিনি 1 মিনিট সময় দিয়েছেন, আমি বিশ্বাস করি এই সংগঠনের সাথে আপনার আন্তরিকতা তৈরি হয়েছে। আর যার সাথে আপনার আন্তরিকতা তৈরি হয়ে যায় সে নিপাত যাক, এটা হইতে পারে না। তাহলে আজকে আমরা যারা আসছি অটোমেটিক্যালি এটা আমাদের নৈতিক দায়িত্ব এই সংগঠনকে বাঁচিয়ে রাখা। এই সংগঠন যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এই সংগঠনের সাথে সম্পর্ক আমাদের আন্তরিক সম্পর্ক। পরিবেশ কি প্রভাব ফেলে আপনারা জানেন? আপনারা কি জানেন যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে এই মুহূর্তে অনেক ছাত্রীরা আছে যারা কানাইঘাটের। এইটা কি এমনি হয়েছে? এটা তো এমনিতে হয় নাই, এখানে নিয়ে আসুন। তাই আপনাদের সেই যে কনস্ট্রাকটিভ মানসিকতা, যারা টাকা দিচ্ছেন, একটা বার কি চিন্তা করেন আমি অর্জন করি, উপার্জন করি, আবার আমার টাকা দিয়ে আমি সমাজ সেবা করি, এটা যে কত রকম স্যাক্রিফাইস। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা অর্থ দিয়ে, যারা ক্ষমতা দিয়ে, যারা অবস্থান দিয়ে, যারা পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে আজকের এই অনুষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আবারও বলি, একটা মঞ্চ তৈরি হয়েছে ঢাকা থেকে, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পড়ালেখায় উচ্চশিক্ষিত হওয়ার জন্য খুব বেশি টাকা পয়সার প্রয়োজন নাই। যদি টাকা পয়সার কারণে পড়ালেখা সম্ভব হইতো
তাহলে সিলেটের কোনো মানুষই মাস্টার ডিগ্রির নিচে থাকতো না। কারণ পড়ালেখা করতে যে টাকা লাগে এই টাকা সিলেটে যথেষ্ট রয়েছে। তাইলে উৎসাহের দরকার, উদ্দীপনার দরকার, স্বপ্নের দরকার, অ্যাটিটিউডের দরকার, দৃষ্টিভঙ্গির দরকার। লোক বেলুন বিক্রি করছে, আকাশে গ্যাসের বেলুন, যখন বিক্রি বন্ধ হয়ে যায় তখন সে কয়েকটা বেলুন আকাশে ছুড়ে দেয়, ছেলেমেয়েরা দৌড়ে আসে না, আকাশে তো কোনো কালো বেলুন দেখি না, কালোটা তো আর আলোতে সুন্দর লাগে না, এজন্য সে নীল, হলুদ, লাল এগুলা ছুড়ে দেয়। বলতেছে বাবা বেলুন আকাশে উড়বে কি উড়বে না এইটা সাদা কালো নীলের উপর নির্ভর করে না, এইটা নির্ভর করে বেলুনের ভিতরে যে হিলিয়াম গ্যাস আছে, যদি সে গ্যাস পুশ করে কালো বেলুনও ছুড়ে দেওয়া যায় সেটাও আকাশে উড়বে। বেলুন যদি আমাদের মাথা হয়, গ্যাস হচ্ছে আমাদের চিন্তা, সঠিক চিন্তা মাথায় ঢুকান, এই মাথা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। এইটা আপনাদেরকে করতে হবে। কিসের টাকা? টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? বরং অতিরিক্ত টাকা আপনার জন্য একটা ধ্বংসলীলা বয়ে নিয়ে আসতে পারে। কয় টাকা আপনার লাগে? এজন্য যারা আজকে আপনারা, আমি এই জিনিসটাই বলি যে এই যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারেন। আপনারা সিলেট গেছেন না আলহামরা শপিং সিটি, ব্লু ওয়াটার, সেখানে শপিং করতে যান আপনারা, যদি আপনারা লিফটের মধ্যে দাঁড়িয়ে থাকেন সুন্দর করে লিফট আপনাকে উপরে নিয়ে যায় না? 3 তলায়, 4 তলায়, 6 তলায়, 7 তলায় নিয়ে যায়। ভদ্রভাবে দাঁড়িয়ে থাকতে হবে। এবং আমি লিফটে উঠেই দেখছি ওই সময় সবাই ভদ্র, চুপচাপ থাকে, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, 4 তলায় 5 তলায় লিফট ড্রপ করে ফেলে। এখন লিফটে দাঁড়িয়ে, এসকেলেটরে দাঁড়িয়ে যদি আপনি ডিসকো নাচ নাচেন উঠতে পারবেন? তাহলে আপনাকে দাঁড়াতে হবে। আপনারা দাঁড়িয়ে গেছেন, আপনারা শিক্ষার শপথ নিয়েছেন, শিক্ষার লিফটে আপনারা উঠে গেছেন, শুধু ডিসকো নাচ নাচবেন না, ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবেন। এই লিফট আপনাদেরকে অনেক উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি বক্তৃতা দিচ্ছি, আমি আশা করি আমার মতো শত শত বক্তা এখান থেকে তৈরি হবে। একদিন এই অডিয়েন্সে এসে আমি নিজেই দেখতে পাবো, আমার জীবদ্দশায় দেখতে পাবো আপনাদের মধ্য থেকে অনেক প্রতিভা হয়ে গেছে। ফয়সল আজকে আমাদের অনুষ্ঠানের শেষ সভাপতি, প্রাণ জুড়াই যায়, তখনই মনে হয় শিক্ষকতা জীবনের সার্থক। শিক্ষকতাকে বেছে নিয়ে ভুল করে নাই। আজকে যখন থেকে আমার ছাত্র আমার অনুষ্ঠানের সভাপতি, আমার ছাত্র প্রজন্ম প্রতিভা অ্যারেঞ্জ করছে, আমার ছাত্র এই যে মানুষকে উদ্বুদ্ধ করার কাজে নেমে গেছে, তখন বারবার মনে হয় শিক্ষক হওয়ার যে স্বপ্ন দেখেছিলাম সেটা ভুল দেখি নাই। সমাজ সেবা করতে হবে, এইটাও একটা শিল্প হতে পারে। আই উইল মেক মানি, আই উইল গেট রিচার এন্ড রিচার। আবার সেই টাকা নিয়ে শৈল্পিকভাবে আমি সমাজে নেমে যাব। ডাক্তার মুজাম্মেল আলী ট্রাস্টের সভাপতি সাহেব 20,000 টাকা দিয়েছেন। আর্ট, দিস ইজ কল্ড আর্ট, আর্ট অফ স্পেন্ডিং মানি। বোতল খাইয়া মানি বের করার মধ্যে কোনো আর্ট নাই। সমাজে এসে দান করার মধ্যে আর্ট রয়েছে। আপনি মরে যাবেন, চলে যাবেন, মানুষ জানবে কালা জাহাঙ্গীর, মুখী জাহাঙ্গীর, মুরগি মিলন মারা গেছে, এরশাদ শিকদার মারা গেছে, মানুষ স্মরণ রাখবে। আবার প্রজন্ম প্রতিভা তৈরি করে গেছে, এই ট্রাস্ট গঠন করে গিয়েছে, সমাজ সেবা করে গেছে, সেও স্মরণীয় হয়ে থাকবে। এজন্য দোয়া করি যারা রিচ হচ্ছেন, আল্লাহ আপনাদেরকে আরো প্রাচুর্য দান করুক, যাতে যেখানে টাকা পয়সা খরচ করলে সমাজের উপকার হয় সেটা যাতে আপনারা করতে পারেন। আল্লাহ আপনাদেরকে উত্তর আরো ক্ষমতা দান করুক। এই দোয়া আমি আমার অন্তঃস্থল থেকে করি, আপনারাও করবেন। তাদের বদৌলতেই আজকে কিন্তু আমরা এখানে আসতে পেরেছি, আপনারা আসতে পেরেছেন। আমি যদি রিচ থাকি আর আমার আশেপাশে যদি অসুস্থ মানুষ থাকে, ভগবান গুণী ব্যক্তিগণ মঞ্চে আছেন, আর আমার সামনে যেসব ভাই বোনেরা আছেন আপনাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, প্রজন্ম প্রতিভাকে নিয়ে স্বপ্ন দেখি। প্রজন্ম প্রতিভা দীর্ঘজীবী হোক। প্রজন্ম প্রতিভার এই সমাজ সেবার স্লোগান প্রতিটি মানুষের মনে হৃদয়ে ধ্বনিত, অনুরণিত, প্রতিধ্বনিত হোক প্রতিদিন প্রতিনিয়ত। এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি পরম শ্রদ্ধাভাজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ রাজিক স্যারকে ওনার এই গুরুত্বপূর্ণ এবং এই দীর্ঘায়িত মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা প্রজন্ম প্রতিভা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার শ্রদ্ধাভাজন জনাব ফজলুর রহমান মহোদয় ইতিমধ্যে দরবস পাড়ি দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে উনি আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হবেন। আপনারা জানেন আমাদের ছাত্র কল্যাণ